শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠলাম, উঠে চলে আসলাম একটু সামনের দিকে। আমার না এটা অভ্যাস, সামনের একটুখানি চুল বের করে না দিলে কেন জানি না ভালো লাগে না, মনে হয় রোগা রোগা লাগে, চুলটা চিপকে বসে থাকে। তো জুই ঘুমাচ্ছে এখনও উঠে না, কখন থেকে ডাকছি। আমিও উঠে সোজা চলে আসলাম একটু সামনের দিকে। জুইয়ের বাবা কোথায় গিয়েছে দেখতে। কালকে অনেক রাত পর্যন্ত মোবাইল চালিয়েছি, এই জন্য সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়েছে। আর জুইয়ের বাবা ঘুমিয়ে পড়েছিল, আমি রাত 1টা পর্যন্ত শুধু মোবাইল দেখে যাচ্ছি। চলো, সকালবেলা রোদটা বেশ ভালো লাগছে, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমিও ফোন করতেছিলাম, এখন দেখি যে ও দাদাদের ওখানে ওই যে ব্রয়লারের যে বাচ্চাগুলো, ওইগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, ওইগুলো দেখতে গিয়েছে। আমিও যাচ্ছি দেখার জন্য, ভালো লাগে। ব্রয়লারগুলো বড় হয়েছে না, ব্রয়লারগুলোকে মেরে ফেলছে। ওইদিকে গেছে না এত। হ্যাঁ, কয়লার ওইখানে আছে রে। এলা বড় হয়েছে না, কিছু লাগে না, ঘামছে মানে গ্যাস নিশ্চিত আছে কয়লার মশারির উপর। আরে না, এইটা ছিল না, এটা এখন লাগাইলাম। এটা ছিল না, মশারির উপর দিয়ে ইয়ে করে মারছে কয়লারের বাচ্চা। 19টা কয়লারের বাচ্চা সে মারা গেছে। ঠান্ডাও পাচ্ছি, একই দাম না, একই দাম। হ্যাঁ, দেখো এখন মোটামুটি বড় হয়ে গেছে। কয় কেজি করে হয়েছে? আধা কেজি মানে খাওয়ার। সকালবেলা উঠে এখনো ব্রাশও করিনি, এদিকে হাঁটাচলা করতে করতে চলে আসলাম। তো এদিকে যাওয়ার পথে চোখে পড়লো জালটা কে যেন বসিয়েই রেখে দিয়ে গিয়েছে। ভাবলাম একটু উঠিয়ে দেখি মাছ পড়েছে কিনা। বর বলছে যে তুমি তুলতেই পারবে না। এই দেখো কি সুন্দর জালটা তুলে নিলাম, কিন্তু জালে আর একটাও মাছ উঠলো না। পুকুরের জলটা একবার দেখো কি পরিমাণে সবুজ হয়েছে, শ্যাওলা পড়ে একদম নোংরা জমে গিয়েছে। এই জন্যই আমাদের পুকুরের মাছগুলোর এতটাও স্বাদ পাই না, এই জন্যই তো খাওয়াই বন্ধ করে দিয়েছি। তবুও বর মাঝে মধ্যে খায়। ওর তো আর কি, খাওয়ার পাতে বসে মাছ মাংসের একটা সবজি হলেই ওর খাওয়াটা ভালো হয়। তাই পুকুরের মাছ যতই খারাপ লাগুক, কিন্তু ও খেতে ছাড়ে না। তো বাড়িতে এসে দেখি মেয়ে এখনও পর্যন্ত উঠেনি। কত ডাকাডাকি করলাম, তারপরেও ওর হয়তো ঘুমটাই ক্লিয়ার হচ্ছে না। তো আমি এইদিকে ঘুমাচ্ছে, এই যে মশারির উপরে যে চাদরগুলো দেওয়া ছিল সেগুলো তুলে একটু ভাঁজ করে রাখছি। একসাথে এগুলো ভাঁজ করতে অনেকটা সময় লেগে যায়, আর এগুলো মশারির উপরে না দিলেও হয় না ঠান্ডার দিন। এই জন্যই বর বলে যে একটা কটন দেখে একদম কাপড়ের মশারি নিয়ে নেব, তাহলে আর এগুলো কভার করে দিতে হবে না। পুরানা বিছানার চাদরগুলো কতগুলো ছিল সব নষ্ট হয়ে গিয়েছে বালি ঢাকার কারণে। তো এখন এই যে আমার পুরানা নাইটি, তারপরে চাদর, এগুলো দিয়ে রাখি। আমি আসলে মনেই রাখিনি যে ঠান্ডার সময় এগুলো প্রয়োজন পড়বে, মানে রেখে দিই যত্ন সহকারে, না রেখে এগুলো বালি ঢাকার কাজে ব্যবহার করেছি। যাই হোক, এইদিকে মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম প্রত্যেক দিনের মতো। এবারে মেয়েকে ডেকে তুলব। আর রাতে ওর ইনহেলারটা সবসময় মাথার পাশে নিয়ে রাখি, কারণ বেশি রাত্রিবেলা ঘুমের মধ্য থেকে তুলে দিতে বারণ করেছে যদিও বা, কিন্তু তারপরেও রাতে যখন বেশি পরিমাণে কাশি হয় তখন ইনহেলারটা দিয়ে দিলে একটু শান্তি মতো ঘুমাতে পারে। সাথে সাথে শ্বাসটা একটু ঠিক করে নিতে পারে, শ্বাসকষ্টটা আর হয় না। কয়েকদিনের তুলনায় তবু এখন অনেকটা কমে গিয়েছে। এখন শুধু ভোরবেলার দিকে 2-1বার কাশি হয় মাঝে মধ্যে। আচ্ছা, এই যে দেখো দেখো মাহি আসছে, মাহি ওর বাবা না কতগুলো বাসক পাতা নিয়ে আসছে। কত করে ডাকছি, সেই সকাল 7টা থেকেই উঠেই ডাকা শুরু করে দিই। আর আমি বিছানায় বসেই ততক্ষণ একটু এডিটটা করে নিই, কাটাকাটি করে নিই, ভয়েস দিতে সময় পেলে ভয়েসটাও দিয়ে নিই, কারণ পরে একবার উঠে কাজকর্ম শুরু করলে না আর সেই হয়ে ওঠে না। তো এই যে অনেক জোর করে তুললাম, উঠতেই চাচ্ছিল না, কিন্তু বেশি বেলা পর্যন্ত শুয়ে থাকলে না শরীরটা ওর দুর্বল হয়ে যাবে, না খেয়ে এতক্ষণ পর্যন্ত থাকলে।
অনেকেই তোমরা বলো শোকেসটাকে একটু সরাসরি করতে, খাটটাকে সরাসরি করতে, কিন্তু এখন আর সম্ভব না। এখন সরাসরি করতে গেলে আরও অনেক ঝামেলা। এই শোকেসটা তোলা একদম অনেক কষ্ট হয়, সবাই মিলে ধরেও আর এত কিছু দিয়ে একদম ভরে গিয়েছে, জামা কাপড় তারপরে জিনিসপত্র। এখন না হয় বৃষ্টির দিন নয়, তাই বৃষ্টি পড়ে না, তাই সরাসরি করলে কোনো একটু অসুবিধা হবে না, কিন্তু এই যে আবার বৃষ্টির দিন আসলে তখন আবার অসুবিধা হবে। তাই আমার মনে হয় আপাতত এরকমটাই রাখা ঠিক আছে, সরাসরি না করিয়ে। আর এই খাটটা আমাদের এতটা চাপাতে পড়ে গিয়েছে, দুই সাইডে আর ভিতরে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। এই জন্যই খাটের নিচটা পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। যদিও বা দুইটা ইটের উপরে করে রেখে দিয়েছি, যাতে হাতটা ভিতরে ঢুকিয়ে একটু পরিষ্কার করতে পারি। যেহেতু একটু বড় সাইজের খাটটা, আর খাটের নিচে যে কত গর্ত হয়েছে বড় বড়, এই জন্য হাত ঢুকিয়ে দিতেও ভয় লাগে। কারণ ঘর মোছার সময় আমি খাটের নিচটা মুছি না। দেখিনি। ও লাপা শাক, এই যে এইগুলো হচ্ছে লাপা শাক। আজকে নষ্ট করবো না শাকটা, আজকে বানাবোই। এখন যাবো লাকড়ি নিয়ে আসতে, ঠান্ডার দিন চলে আসলে এখন উনুনে রান্না করতে হবে। ডাটাটা তো সেই সুন্দর চচ্চড়ি বানাইতে হবে, সর্ষে বাটাটা দিয়ে দাও। শোনা, মুগ্ধ, রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। আর আমার সংসারের প্রত্যেকটা জিনিসের একটা করে স্মৃতি আছে। যেমন এই খাটটা নেওয়ার পর থেকেই এই খাটের সাথে অনেক কিছু স্মৃতি আছে। মেয়ের জন্ম হওয়ার পর তখন আমাদের ওই ছোট্ট চৌকিটার মধ্যে অনেকটাই অসুবিধা হতো, তিনজনে মিলে ঠিকঠাকভাবে জায়গাও হতো না। আর ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো একটু জায়গাটা বেশি পরিমাণে লাগে। তো অনেক ভেবে চিন্তে একটু বড় সড়ো খাট নেওয়া। আমার জীবনে যতই ভালো মুহূর্ত আসুক, যতই ভালো সময় আসুক না কেন, সেই কষ্টকর মুহূর্তটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। কিছু সময় হলেও আমার সেটা মনে পড়ে যায়। যেমন মেয়েকে খাটে বেঁধে রাখার কথাটা, বেঁধে মানুষ করার কথাটা। কেউ বলতে তো জিজ্ঞাসা করে রাখলেই চলে এসে। তো এইদিকে সকালবেলার চা হচ্ছে আমাদের, চা হচ্ছে আমার বর। জুইয়ের ছোটোবেলায় এই খাটটার মধ্যে যতবার আমি ওকে ওর পাটা বেঁধে রেখে দিয়েছি, ততবারই আমার চোখের জল পড়েছে। সেই সময় ওর পাপাকেও পাশে পায়নি, ওর পাপা বাড়িতে থাকলে তো কোনো কথাই ছিল না। যেমন তেমন করে মানুষ বড় হয়ে যায়, তাই ওর পাপা সবসময় চেষ্টা করে যখন থেকে এসেছে তখন থেকে ওকে একদম মাথায় করে রাখতে। তোমরা অনেকেই সবসময় বলো না যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে যায় না কেন, সবসময় কোলে কোলে রাখে কেন। ও সব সময় এতটা কেয়ারে রাখে জুইকে। রোদে দাও, রোদে দাও, রোদে না, একদম শুকিয়ে ঠান্ডা। কারণ ও জানে ছোটবেলাটা বাচ্চা কতটা কষ্ট পেয়ে বড় হচ্ছিল। জুইয়ের যখন জন্ম হয়েছিল তখন থেকেই ও অসুস্থ। তখন হিটারে রাখা হয়েছিল, তারপরে কয়েকদিন পর একবারে ছুটি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর ওই হিটার থেকে বের হওয়ার পর যেদিন বাড়িতে এসেছি সেদিন প্রায় বিকেলবেলার দিকে। আর ডিসেম্বর মাস, বুঝতেই পারো একটু ঠান্ডা থাকে, তো হালকা রোদ ছিল। ওই সময়টা আমি গরম জল করে স্নান করাটা মানা যায়, কিন্তু হাসপাতাল থেকে আসার পর বাচ্চাকে হিটার থেকে নিয়ে এসে স্নান করিয়ে দেওয়াটা আমার মনে হয় একদমই উচিত হয়নি। তখনই ঠান্ডাটা লেগে গিয়েছে। আর তারপরে জুই যখন পেটে ছিল তখন ভালোভাবে পুষ্টি পায়নি, পুষ্টির অনেক অভাব পেয়েছে। কারণ যখন মানুষ প্রেগনেন্ট থাকে তখন অনেক কিছু ফল দুধ এইগুলো খায়, আমি তখন খেতেই পারিনি। যখন দিল্লিতে ছিলাম প্রেগনেন্ট অবস্থায় 3-4 মাস, তখন 3 মাসের মতো খেয়েছিলাম ফল দুধ সব কিছুই ভালোভাবে খেয়েছিলাম, কিন্তু রাখতে পারিনি কারণ বমি হচ্ছিল প্রচণ্ড। কিন্তু বাড়িতে আসার পর তো ফল দুধ এইগুলো চোখ দিয়েই দেখতে পারিনি। শাকসবজি এইটা জিনিস ঠিক খেয়েছি, শাকসবজিটা একদম ইচ্ছে মতো খেয়েছি। কারণ তখন ছিল লকডাউন, আর লকডাউনে কাজ পাওয়াটা তো মুখের কথা নয়। তারপরে আমি প্রেগনেন্ট, আমাকে ছেড়ে আমার বর কাজেও যেতে পারতো না। আর আমার প্রেগনেন্ট জার্নিটা অনেক কষ্টভাবে গিয়েছে আর কি। ফল দুধ খাওয়া তো দূরের কথা, প্রেগনেন্ট অবস্থায় যে ডক্টর দেখাবো সেটাও অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করতে হয়েছিল। তারপরে লাস্টবার ডাক্তার দেখানোর সময় তো আমাদের মোবাইল ছিল, তো সেই মোবাইলটা বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, 4000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম। আর বাকি অর্ধেক টাকা দিয়ে ওই গ্যাস ভরেছিলাম, কারণ উনুনে রান্না করতে পারতাম না, একটু অসুবিধা হতো। আর তখন আমরা আলাদা খাই। আর প্রেগনেন্সির একদম শেষের জার্নিটায় যখন একদমই ওঠা বসা করতে পারছিলাম না, রান্না করা তো দূরের কথা, তখন বাবা অনেক জোর করতো শাশুড়িমাকে রান্না করে দেওয়ার জন্য। তো শাশুড়িমা তখন লাস্টের দিকে রান্না করে দিত, লাস্টের কয়েকটা দিন। তারপরে জুইয়ের জন্ম হওয়ার 1 মাস পর আমি আবার আলাদা রান্না করতে শুরু করে দিই, আলাদা আবার খাই। তারপরে জুইয়ের পাপাও তখন চলে গেল কাজে। তখন হয়ে গিয়েছে একা হাতে এদিকে বাচ্চা সামলানো, এদিকে রান্না বান্না করা। ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো, বারবার কোলে নিতে হয়, খাওয়াইতে হয়।
যাই হোক, আজকে অনেক কিছু কথা বলে ফেললাম। মাঝে মধ্যে এরকম পুরনো কথাগুলো খুব মনে পড়ে যায়, তাই বলতে ইচ্ছে করে। আর যেহেতু ভিডিও করি তো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে এই যে উনুনটা বের করে নিলাম, উনুনটা মুছে নিচ্ছি একটু মাটি দিয়ে। আর এখানকারে একটু মাটি নিলাম, শক্ত দেখে নিলাম। উনুনটা তো বারান্দার এক সাইডে রাখা ছিল প্রায় যেদিনই আমি ঘর বারান্দা মুছি। আর এখন তো অনেক দিন পরপরই মোছা হয়, কারণ সিমেন্ট থাকে না বলে। তো সেই দিনই আমি সিমেন্ট দিয়ে উনুনটা ওদিকে মুছে দিই, তাহলে শক্ত থাকবে উনুনটা। তো আজ তো হাতের কাছে সিমেন্ট নেই, তাই একটু মাটি দিয়ে মুছে নিচ্ছে। আর অনেক দিন ধরে মোছা হয়নি বলে এখন হঠাৎ করে রান্না করলে মানে ভালো লাগবে না। উনুন সবসময় মোছা গোছার পরে রান্না করতে বেশি ভালো লাগে। তো একটু মুছে, রোদ আছে, রোদের মধ্যে দেই আর কি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই উনুনটা এত সুন্দর জলে, উনুনে রান্না করা অবস্থায় যেই দেখে সেই বলে যে এত সুন্দর জলে উনুনটা। একবার তো ভেঙে গিয়েছিল কিছুদিন আগে যখন উনুনে রান্না করতে শুরু করলাম। তারপরে আমি কেটে কুটে আবার ঠিক করে নিয়েছি, নষ্ট হতে দিইনি, কারণ এটা আমার মায়ের দেওয়া। আমি যখন প্রথম ভিডিও বানাতে শুরু করলাম তখন এক দিদিভাই প্রায়ই আমাকে বলতো যে উনুনে রান্না করো, উনুনে রান্না করো। তাই আমি তখন মাকে বলেছিলাম যে আমাকে একটু উনুন বানিয়ে দিও, তো আমি গামলাটা কিনে দেবো। তুমি মাংসই নিয়ে আসছো, তুমি না বললা মাথার মাংস নিয়ে আসবা? ওগুলো ভালো না রে, কাটায় কাটা। চলো আমি এদিকে কাজ করছি, জুইকে এখন স্নান করিয়ে দেবো, তারপর জামা কাপড় ধুবো, তুমি এগুলো পরিষ্কার করো। আজ রান্না হবে এই যে উনুন ধুয়ে শুকাইতে দিয়েছি, ওই জায়গাটা রান্না হবে, নতুন ঘরে উনুনে রান্না হবে। আর আমি এখানে দেখো এই যে উনুন লেখে দিলাম, হাতের মধ্যে মাটি ভরে আছে, বাসন মাজলাম, জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি জুইয়ের, ওইগুলো ধুয়ে ধুয়ে তারপর ওদিকে স্নানটা করে নেব। আগে জুইয়ের জন্য এই যে গরম জল করে নিয়েছি, এখন জুইকে স্নান করিয়ে দিই। তো যদিও বা উনুনটা মা বানায়নি, বড় মার মেয়ে মানে দিদি বানিয়েছে। তো তারপরেও এটা আমি অনেক যত্ন সহকারেই রেখে দেবো। একবার তো কাণ্ড, কোথায় বসে বসে কাটতেছো মাংসগুলা? একটা টুকরা বালুতে পড়লে, একটা টুকরা বালুতে পড়লে আর খাওয়াই যাবে না। আজ একটা টুকরা বালুতে বললে এই যে পড়ছে, এবার ওটা আলাদা করে ধোবা। মাছি ধরতেছে। দেখো এইদিকে আর একটা পিস বানাবো, বানাইতে এই জমিয়ে খাওয়া দাওয়া। রান্না কেমন হয় হোক, খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা একটু আলাদা। তো আবার ভেবেছি কলা পাতায় খাবো। কেন খাওয়া যান জুই? চলো, এই যে সুন্দর রোদে দেখো মুছে দিয়েছি, একদম কত সুন্দর শুকিয়ে গিয়েছে। কখন মাংস রান্না হবে অনেকটা মনে হয় দেরি হয়ে যাবে, তাই আগে জুইকে ভাত ডাল করে খাওয়াই দিতে হবে। বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি খিদে পায়, আর ওর জন্য ডালি এটাও আজকে বানাইনি। আর পড়াশোনা করার পর এখন একটু খেলছে, তো আমি জামা কাপড়গুলো ধুয়ে এই যে রোদে মেলে দিতে আসলাম। বাবা এই টাটটা বানিয়ে দিয়েছে নতুন, বাহ টাটটা বেশ ভালো হয়েছে। দড়ি বেঁধে দেওয়ার থেকে বাসেই মনে হয় ভালো। স্নান করে এসে পূজাটা দিয়ে নিলাম, এখনো মুখে ক্রিম লাগাইনি। আমার এখনও ভিডিও এডিট করা বাকি আছে জানো, এই জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছিল একটু, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না, সকালবেলা করিনি বলে। তো এদিকে চালটা ধুয়ে দিলাম, আর জলের মধ্যে একটু সর্ষে তেল দিয়েছি হালকা। শুনেছি যে সাদা তেল দিতে হয়, তাহলে ভাতটা ঝিরঝিরে হয়, কিন্তু সাদা তেলটা যেহেতু আপাতত নেই তাই সর্ষে তেলটা দিলাম। দিয়ে চালটা বসিয়ে দিলাম, কারণ গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম, না হলে ওখানে রান্না করলে দেরিও হবে আর আমার হাঁড়িটাতেও কালি হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে এখন বসবো এডিট করতে। জুইয়ের পাপা বলছে ও আজকে চালটা ঘাটা হয়, ঘাটোই নেই নাকি? সেই সুন্দর ডাল আছে জানো তুমি। তো এই দেখো শাক রাখার ঝুড়িটা কিনে কতটা সুবিধা হয়েছে। শাক থেকে এখন জলটা ঝরে পড়ে, এদিকে ডালটা এখনো নামিয়ে নিয়ে এই যে শাকটা বানাবো। আর এই ডাটার সাথে আবার মূলাও কেটে দিয়েছো, কারণ মূলাটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে আর ডাটাও নাকি শর্ট করবে, এই জন্য মূলা কেটে দিয়েছে। মশলাও দেখো নিজে নিজে বেটে রেডি করে নিয়েছে। কি কি বাটছে এখানে? হ্যাঁ এখানে আছে এই যে, এখন দেখি মশলা বাটাও শিখে গেছো। তো এইগুলো উনুনে রান্না হবে। এই লাকড়িগুলো তখনও নিয়ে আসলো, আমি বললাম একটু রোদে দিতে, যতই শুকনো থাক, আর রোদে দিলে আরও একটু ভালো করে শুকাইলে খুব সুন্দর জ্বলবে। তো এই জন্য এখন এই যে লাকড়িটা নিয়ে যাচ্ছি, রান্না বসাবো সবে। জুইকে ওদিকে ভাত ডাল মেখে দিয়ে বসিয়ে দিয়েছি, একা হাতে খাচ্ছে। আসলে লাকড়িটা কিনে নিয়ে আসার কথা ছিল, ওকে বলছিলাম কয়েকদিন ধরে, কিন্তু ও বলে যে কেনা লাকড়িগুলো একটু মোটা হয়, মনে হয় এই উনুনে ঢুকবেই না, কারণ উনুনের মুখটা অনেকটা ছোট। তুমি একা তো খাচ্ছ শোনা? উলি বাবালি, তুই একা হাতে খেতে পারে, খাও। কি ধরে গেল উনুন? তুমি এত তাড়াতাড়ি ধরাইলে আমি কতক্ষণ থেকে চেষ্টা করছি। ও কি লাগছে
লাগছে না? উনুনটা সত্যি সেই সুন্দর জ্বলছে, একদম দারুণ। আর রান্নাটা হবে একদম শীতকালে এখন থেকে উনুনেই রান্না করতে হবে, বলো? ওয়াও, এখানে রান্না হবে। অনেকদিন পর আজ উনুনে রান্না করছি না? কতদিন রান্না করছি উনুনে বলো? এই উনুনের না একটাই বাজে অভ্যাস, মানে লাকড়িগুলো না পড়ে যায়, সবসময় হেলে পড়ে। দুটি ইট দিতে হবে এখানে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আর জুয়ের পাপা এদিকে সব কিছু রেডি করে নিয়েছে। লাপা শাকটা বাছলে আমি ডাটাটা কখনোই দেই না, কিন্তু ও আজকে এই যে শাকটা বেছে নিয়েছে, এই জন্য ডাটাগুলোও দিয়ে দিয়েছে। মাংসটা এদিকে ধুয়ে এই ঝুড়িটার মধ্যে তুলে রেখে দিলাম যাতে জলটা ঝরে পড়ে। তারপরে মাংসতে দেওয়ার জন্য এখন রসুন পেঁয়াজ এগুলো ছোলাচ্ছি, মানে মশলাটা রেডি করব আমি, আর দুজনে মিলেই বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে উনুনে রান্না করি, কিন্তু যেহেতু আমাদের বাড়ির এখন উঠোনটার কি পরিস্থিতি দেখতেই পাচ্ছ, চারিদিকে গর্ত, জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর ঠিক করলাম যে এই মাঝখানটাতেই রান্না করা যাবে। আর ডাটা নিয়ে আসলেই ও ডাটা চচ্চড়ি খেতে পছন্দ করে, কারণ আমি নাকি ডাটা চচ্চড়িটা অনেক ভালো বানাতে পারি সর্ষে বাটা দিয়ে, সবসময় ও বলে। আর আজকে আমি যেরকম করে বানাই সেরকম করেই ও শুনে শুনে নিয়ে মশলাগুলো সব বেটে নিয়েছে। রসুন, সর্ষে, তারপরে পেঁয়াজ, জিরা, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে নিয়ে যে প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিতে বললাম, তারপরে ডাটাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে সব বাটা মশলা দিয়ে ভাজতে হবে। রান্না করতে বেশি সময় লাগে না। তো এখানে দেখো ডাটার চচ্চড়িটা হচ্ছে, মুলে দিচ্ছ না, কালো কালো হচ্ছে। হোক, কালার সব চেঞ্জ হয়ে যাবে, আমি রান্না করলে সব চেঞ্জ হয়ে যাবে। তো মাংস রান্নার জন্য আমি মশলাগুলো বেটে রেডি করে নিলাম সব কিছু, আর ওইদিকে ডাটার চচ্চড়িটা বানিয়ে নিয়েছে। শাক তো বানানো হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। বেলা প্রায় কটা বাজে? হ্যাঁ, 4টায় বাজতে চললো, 3:52। তো এখনো আমাদের রান্না কমপ্লিটই হয়নি। তো এই যে মাংসটার জন্য এখন ফোড়ন দিচ্ছে। এলাচগুলো ইসে করে দিও, ভেঙে দিও। মাংসটা ধুয়ে এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, আর এই যে আমার বাটা মশলা, এই দেখো জানালা দিয়ে দেখতেছে। এইগুলো এখন ঢেকে রাখি আমি। আমার এই উনুনটা না ধরানো পর্যন্ত যেই দেখে সেই বলে যে এত ছোট উনুন ধরবে তো। তো তারপরে আবার যে ধরানো দেখে অবস্থায় দেখে সে বলে এত সুন্দর জলে। যাই হোক, আগে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মাংসটা দিয়ে নেবো। মাংস বলতে এইগুলো হচ্ছে ছাট আর কি। তো দিদির সাথে ওদিকে গল্প করছিলাম আর এদিকে রান্না করছিলাম। আর এই আজকে আমাদের মাংস খাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু জুয়ের পাপা সকালবেলায় বলছিল যে আজকে আমি ওই পাঠার হচ্ছে ছাট মাংসগুলো নিয়ে আসি, খাবো এখন। তোর যাওয়ার কথা শুনে আমার ভাসুর মানে দাদাও বলছিল যে আমিও তাহলে টাকা দেই, আমার জন্য নিয়ে আসিস। তো দুই ভাই মিলে নিয়ে এসেছে আর কি। তো এখানেই যেহেতু বানাবো, তো ভাবলাম যে সবাই মিলে একসাথে এখানেই কলা পাতায় বসে খাবো, তাহলে দারুণ আনন্দ একটা হবে। তো রান্না কমপ্লিট না হইতেই বেলা একদম বয়ে গেল, আর শুধু মাংসটা করা বাকি আর পাঁপড় ভাজাটা করা বাকি। পাঁপড়টা গ্যাসের মধ্যেও করে নেওয়া যাবে। আর ওই দিকে চলে এসেছে কলা পাতা কাটতে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা। তো এইগুলো আমার ভাসুরদের আর কি কলা বাগান একটা। তো এখান থেকে পূজার জন্য হলেও সবাই নিয়ে যায়, কলা পাতা হোক বা কলার ঢোনা হোক, আবার এমনিতে ভাত খাওয়ার জন্য হলেও সবাই নিয়ে যায়। তো আমরাও এখান থেকে নিয়ে যাই। আগেকার দিনে সব থেকে বেশি হতো কলা পাতায় বা কলার ঢোনায় খাওয়া। এখনকার দিনে তো তবু অনেকটা কমে গিয়েছে, এখন মানুষ শাল পাতায় খায় যে কোনো অনুষ্ঠানে। তো বন্ধুরা, এই যে কলা পাতা কেটে নিলাম। তো আজকে কলা পাতাতে খাওয়া দাওয়া হবে আজকে। এই যে কলা পাতা কেটে নিয়ে গেলাম এদিক থেকে। এদিকে অনেক কলা গাছ আছে, এখানে কলা হয়েছে এবার গাছে। এই যে গাছটাতে অনেক জঙ্গল, অন্য একটা গাছও উঠেছে এই কলা গাছটাতে। তো এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে কলা পাতাগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তো দাদাকে ডাকবো, ও আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো এই যে বন্ধুরা, মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এদিকে ভাইস্তাকে ফোন করে ডাকলাম আসার জন্য। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছি, তাই শুকনো লঙ্কার গুঁড়াটা এখন দিয়ে দিলাম। আর এখন মাংসটা সেদ্ধ করার জন্য এই যে জল দিয়ে দিলাম।
জল দেওয়ার পর দেখি যে এই কালোগুলো ভেসে উঠেছে, এগুলো আমি ভেবেছিলাম যে লাকড়ির মনে হয় ছাই হবে, ভয় পেয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে রান্না করছিলাম আবার ছাই কোথা থেকে আসলো। তারপরে এখন দেখি জুঁইয়ের পাপা এই দারচিনিগুলোকে এত পরিমাণে ভেজে দিয়েছে এবং কালো হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। কোন বেলায় গিয়ে কোন বেলায় আমাদের রান্না কমপ্লিট হলো, সেই দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি ভিডিও আপলোড দেওয়ার পর, আর এখন প্রায় কটা বাজে, 6টাই মনে হয় বাজে, সন্ধ্যা লেগে গেল, এরকম অন্ধকার হয়ে আসছে। চলো রান্না আমার কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কি হবে তো, খাবেন তো? তার মধ্যে চলে আসে আত্মীয়, হ্যাঁ বিয়ে নিমন্ত্রণে আর কি। আমরা আসছিলাম ব্যাংকে, একদম এই মাংসর গন্ধ চলে গেছে আমাদের একদম, পরে চলে আসলাম আর কি। চলে এখন মনে হয় হয়েছে, লেবু গাছ ছিল কাটিয়ে দিতে। দেখো আমাদের রান্না কমপ্লিট, আর এখন কলা পাতা সাজানো হচ্ছে। মাংসের কালারটা দেখাই, এই যে রান্নাগুলো সব কিছুই মোটামুটি ঠিক হয়েছে, শুধু মাংসটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, আর একটু মনে হয় মানে ঝোলটা কম পাতলা করলে বেশি ভালো হতো। তো যাই হোক, দিদি আর দাদাকে বললাম থাকো খাওয়া দাওয়া করে যাও, কিন্তু ওরা থাকলো না, দেরি হয়ে যাচ্ছে বলে, তাই চলে গেল, সন্ধ্যা লেগে যাচ্ছে। আর এই সন্ধ্যাবেলায় আমরা এখন খেতে বসলাম, তো সবাইকে দিয়ে সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খাবো আর জুঁইকে খাওয়া দেবো। জুঁই একবার একা হাতে খেয়েছে, আর সন্ধ্যাবেলা ওকে আরেকটু খাওয়াই দিয়ে আসবো টিউশনে। তো আমার ভাসুর আর জুঁইয়ের বাবা আর হচ্ছে ভাইস্তা আমার সবাই বলছিল যে ডাটার চচ্চড়িটা দারুণ হয়েছে। আর মাংস বলতে এগুলো একদম সেই মাংস না, এগুলো কাটাওয়ালা মাংস। বোনকেও ডেকেছিলাম, কিন্তু ও কাজ করছে, একটু ব্যস্ত আছে, তাই ও আসলো না, পরে আমি সাজিয়ে দিয়ে পাঠাবো ভাত সবজি। তো এই হচ্ছে আমাদের কলাপাতায় পিকনিক। ওই দিকটাতেও অন্ধকার, তারপরে মাটি ধুলো, তো ওইদিকে কোথায় বসে খাবে, আর বারান্দাটাও অনেকটা সরু, তাই একটু যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছিলো, তাই এক জায়গায় বসে আমি সব দিচ্ছিলাম, পরিবেশন করছিলাম, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। ঝোলটা বেশি পাতলা হয়ে গেছে। কোথায় কালারটা ভালো লাগতেছে না, পাতলা হয়েছে না ঝোলটা, ঝোল পাতলা ছিল না, মাংসের কালারটা নেই, কিন্তু ইয়ের কালারটা আছে, বুঝলে কিসের বলো তো, ঝোলের কালারটা সুন্দর আছে। খাওয়া প্রায় কমপ্লিট, আর এটা হচ্ছে আমার ননদের জন্য, আসার কথা ছিল কিন্তু আসেনি, একটু ব্যস্ত আছে কাজে, তো এসআই এর ফর্ম ফিল আপ, তো এই যে সাজিয়ে দিলাম।